ওয়েলকাম টু কোয়ারেন্টাইন ক্লাসরুম। আজকে আমরা পড়ব ভার্ব। তো ভার্ব মানে ক্রিয়া, বাংলায় যাকে আমরা ক্রিয়াপদ বলি, ক্রিয়া মানে কোনো একটা অ্যাকশান বোঝায়। কিন্তু না, ইংলিশে এটাও বুঝে নেওয়া দরকার যে ভার্ব কিন্তু আমরা এখানে যে উদাহরণটা যে এটা দিয়েছি, ডেফিনেশনটা লিখতে চেষ্টা করেছি। ভার্ব ইজ আ ওয়ার্ড উইচ ইন্ডিকেটস অ্যাকশন অর এ স্টেট অফ বিইং। মানে এটা শুধু কাজ বোঝায় তা না, এটা একটা অবস্থাও বোঝায়। দুটো উদাহরণ আমরা নিচে নিয়ে দেখতে পারি। একটা হচ্ছে রাম রাম ওয়াক্স ইন দ্য মর্নিং। রাম সকালে হাঁটে। তাহলে রাম সকালে হাঁটে, হাঁটাটা কি? এটা একটা অ্যাকশন। আবার সমীর ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এই ইজ এটা মেন ভার্ব এই সেন্টেন্সের। সমীর হচ্ছে একজন বুদ্ধিমান ছেলে, ইন্টেলিজেন্ট বয়। এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে? সমীর কেমন, সমীর কীরকম। তা সমীর কীরকম যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার অবস্থা, তার স্টেট অফ বিইং। তাহলে ভার হচ্ছে দুটো কাজ করতে পারে বা দুটো ধরনের কথা বলে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে স্টেট অফ বিইং। এরপর আমরা ভার্বকে আরও কতগুলো ভাগে যে ভাগ করা যায় সেই ভাগগুলো নিয়ে আলোচনা করি। মূলত ভার্বগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, প্রধান দুটো ভাগে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো টেন্স, পার্সন আর নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা ইংলিশে জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হয়। তো যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কিছু লিখতে হয় তাহলে ভার্বের শেষে সিম্পল প্রেজেন্ট টেন্সে এস বা ইএস আসে। আমরা টেন্স শিখবো পরে, কিন্তু এটা মোটামুটি আমরা জানি, দেখেছি। তাহলে ফাইনাইট ভার্ব সেগুলো যেগুলো, যে ভার্বগুলো এরকমভাবে চেঞ্জ করে নেওয়ার ক্ষমতা রাখে। পার্সন অনুযায়ী এস বা ইএস যোগ হতে পারে, টেন্স অনুযায়ী তার সাথে ইডি যোগ হতে পারে, এবং তারা সেই সব ভার্বগুলো টেন্সের ভাব অনুযায়ী তাদের সাথে আইএনজি যোগ হতে পারে। সেই সমস্ত ভাবগুলো যেগুলো টেন্স, পার্সন আর নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, সেগুলো সব ফাইনাইট ভাব। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, হি প্লেস ক্রিকেট। হি প্লেস ক্রিকেট এটা একটা ফাইনাইট ভাব। হি প্লেড ক্রিকেট এটাও একটা ফাইনাইট ভাব। তার কারণ হচ্ছে হি এর জন্য এস যোগ হয়েছে প্লেস সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে এই প্লেস কথাটা কিন্তু ভার্বের সাথে এসটা যে ভার্বে যোগ হয়েছে, হয়ে ভার্বের রূপটা পাল্টে গেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টে হি থাকার জন্য। সুতরাং এই প্লেস শব্দটা কিন্তু চেঞ্জ হচ্ছে পার্সন নাম্বারের সাথে এবং টেন্সের সাথে। সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব। পরের সেন্টেন্সে হি প্লেড ক্রিকেট, তাহলে প্লে শব্দটা আবার টেন্স পরিবর্তন হওয়ার জন্য পাস্ট হয়ে গেছে বলে ইডি যোগ হয়ে গেছে। তাহলে এইভাবে পরিবর্তনগুলো যখন হয়ে যাচ্ছে তখন সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। অন্যদিকে নন ফাইনাইট ভার্ব হচ্ছে উল্টোটা, যেগুলো এই চেঞ্জের জন্য চেঞ্জ হয় না, যেগুলো এই ধরনের টেন্স, পার্সন আর নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না। যেমন আই সি এ ওয়াকিং ম্যান, আমি লিখেছি আই সি এ ওয়াকিং ম্যান, একটা হেঁটে যাওয়া লোককে আমি দেখছি। আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা হেঁটে যাওয়া লোককে দেখেছিলাম। টেন্স কিন্তু দুটো আলাদা, কিন্তু ওয়াকিং কথাটা ভার্বের সাথে যে আইএনজি যুক্ত হয়ে যে যে শব্দটা তৈরি হয়েছে, যে ওয়ার্ডটা তৈরি হয়েছে, অ্যাজ অ্যাডজেক্টিভ এখানে ইউজ হচ্ছে, এই শব্দটা কিন্তু এই ধরনের ভার্ব কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না নাম্বার চেঞ্জ করার সাথে সাথে। আমি যদি এখানে হি লিখতাম, হি সি ইজ এ ওয়াকিং ম্যান, আমি থার্ড উদাহরণে দিয়েছি, তখনও কিন্তু ওয়াকিং ম্যানই থাকতো। তাহলে এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যেগুলো চেঞ্জ হয়, প্লে, আমরা আরও অনেক হাজার হাজার উদাহরণ দিতে পারি। প্লে হতে পারে, ইট হতে পারে, খাওয়া হতে পারে। হ্যাঁ, ইটটা আমরা কী করে ইটস হয়ে যায়। তারপর আমরা যদি পারফেক্টে লিখি ইটেন হয়ে যায়, আমরা যদি কন্টিনিউয়াসে লিখি ইটিং হয়ে যায়। তো এগুলো সব হচ্ছে ফাইনাইট। আর নন ফাইনাইটের উদাহরণ হচ্ছে ওয়াকিং, যেমন হতে পারে সুইমিং হতে পারে। হ্যাঁ, তারপর আমরা কুকিং হতে পারে। এই ভার্বগুলো কিন্তু আমি যদি বলি আই স এ কুকিং মাদার, একজন মা রান্না করছে তাকে আমি দেখেছিলাম। তো এরকমভাবে আমরা বলতে পারি, হ্যাঁ, সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। সুইমিং সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সুইমিং কথাটা কিন্তু আইএনজি যুক্ত একটা একটা জেনারেল স্টেটমেন্ট। তেমনি আমি যদি বলি ইউ শুড ইউ শুড ইউনো গো ইউ শুড প্র্যাকটিস সুইমিং, ইউ শুড প্র্যাকটিস সুইমিং। তাহলে ইউ শুড প্র্যাকটিস সুইমিং যদি আমি কাউকে বলি, তো তখনও কিন্তু সুইমিংটা সুইমিংই থাকছে, তার জন্য কোনো চেঞ্জ হচ্ছে না। এটা একটা অ্যাজ এ নাউন ইউজ হচ্ছে। তো এই ধরনের নন ফাইনাইট ভার্বগুলো জেনারেলি নাউন
অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? তো এবার আসা যাক, আমরা অন্যান্য আরও ভাগগুলো নিয়ে ভার্বের পড়াশোনা করে নিই, জেনে নিই একটু। এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা খুব কাজে লাগে পরবর্তী ক্ষেত্রে বুঝতে গ্রামারটাকে। ভার্বের আর যে ভাগগুলো আছে, ভার্বকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে আবার ভাগ। তা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বগুলো অবজেক্ট নিতে পারে, মানে অবজেক্টের সাথে বসে, অবজেক্ট ছাড়া বসে না। অবজেক্ট লাগেই বলতে গেলে, সেগুলো অবজেক্ট দিয়েই বলতে হয়। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বগুলো অবজেক্ট ছাড়াও বুঝতে পারে, যাদের অবজেক্ট লাগে না। উদাহরণ দেওয়া যাক, আই ইট রাইস। এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, তাহলে ইটের সাথে কিন্তু রাইস অবজেক্টটা এসছে। আই প্লে ফুটবল, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে প্রতিটা ক্ষেত্রে ইট আর প্লে এই দুটো ভার্বে কিন্তু আমার অবজেক্ট লেগেছে। এর অবজেক্ট ছাড়া যদি আমি বলতাম আই ইট, অর্ধেক মানে হতো। আই প্লে, আমি খেলি। হ্যাঁ, আমি খেলি বোঝা গেল, কিন্তু আমি কি খেলি সেটা বলা হলো না। কিন্তু এটা, আমি এই ভার্বগুলো কিন্তু চাইলে অবজেক্ট নিতে পারে, আবার নাও নিতে পারে। অনেক ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বও ইনট্রানজিটিভ হিসেবে ইউজ হয়। কিন্তু মনে রাখতে হবে, ইনট্রানজিটিভ কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কখনোই কখনোই অবজেক্ট নিতে পারে না। যেমন হি ইজ লাফিং, আমি সেখানে হি ইজ লাফিংয়ের পরে কোনো অবজেক্ট বসাতে পারবো না। কী হাসি সেটা আমরা যোগ করতে পারবো না। সে হাসছে, কিন্তু কী হাসছে যদি আমি জিজ্ঞাসা করি, তার কোনো উত্তর আমি এখানে যোগ করতে পারবো না। সে খাচ্ছে, কী খাচ্ছে, রাইস, আমি যোগ করতে পেরেছি, তাহলে ওটা অবজেক্ট। কিন্তু এখানে হি ইজ লাফিং বা হি লাভস, তার সাথে কিন্তু আমি অবজেক্ট যোগ করতে পারছি না। তাহলে লাভ কথাটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, লাভ, হাসা। হি ইজ গোয়িং টু মার্কেট, এই গোয়িং, গোয়িং টু মার্কেট, গোয়িংয়ে যদি আমি জিজ্ঞাসা করি কে গোয়িং, হি, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট। কি গোয়িং কিন্তু উত্তর নেই, হোয়াটের উত্তর নেই, এখানে ওয়্যারের উত্তর আছে, টু মার্কেট। তাহলে হোয়াট যখনই থাকবে না, হোয়াট বা হোম যদি না থাকে, ভার্বকে প্রশ্ন করলে তার যদি উত্তর না থাকে, তার মানে সেই ভার্বটার অবজেক্ট নেই। তাহলে এক্ষেত্রেও কিন্তু এটার অবজেক্ট নেই। যেটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা প্লেসের জায়গার নাম, সেটা একটা অ্যাডভার্ব। প্লেস সবসময় অ্যাডভার্ব, আমরা আগের দিন শিখেছি। তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তা ট্রানজিটিভ ইনট্রানজিটিভের মধ্যে তফাৎ হচ্ছে, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিতে পারে না। ট্রানজিটিভ ভার্ব লিখতে গেলে অবজেক্ট থাকা উচিত। অনেক সময় কনফিউজ করে দেওয়ার জন্য চাকরি বাকরির পরীক্ষা যারা দিতে যায় বা যারা একটু হায়ার পড়াশোনা করছে, তাদের দিয়ে দেওয়া হয় এমন একটা ভার্ব যেটা ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট বাদ দিয়ে একটা কোশ্চেন লিখে বলা হয় যে এটা এরর ফাইন্ড করতে। তো যদি দেখা যায় কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নেই, তাহলে সেটা হচ্ছে একটা এরর, ওটা ওইভাবে লেখা উচিত নয়। হয়তো কথার সঙ্গে অনেক সময় বলতে গিয়ে কনভারসেশনে আমরা বলি, কিন্তু ওটা গ্রামাটিক্যালি মিস্টেক, বড় মিস্টেক। ইনট্রানজিটিভ ভার্বে আবার যদি কেউ অবজেক্ট বসিয়ে দেয়, ওটাও মিস্টেক। ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। এরপর আসছি আমরা লিঙ্কিং ভার্ব। এরপরে আমরা বুঝবো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যারা সাবজেক্টকে রিআইডেন্টিফাই করে অথবা ডেসক্রাইব করে, সাবজেক্টকেই ডেসক্রাইব করছে। মানে সাবজেক্ট যে সাবজেক্টটা যেটা আছে সেটার সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, তাকে রিআইডেন্টিফাই করা, তাকে আরেকটা পরিচয় দিচ্ছে। সেই ধরনের যে ভার্বগুলো মাঝখানে যুক্ত হয়, সেগুলোকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আর অক্সিলারি ভার্ব, আমি পরপর লিখেছি, হেল্পিং ভার্ব, দুটো কিন্তু আলাদা। একটু বুঝে নেওয়া দরকার, আগে আমরা একটা একটা করে পড়ি। এখানে ওয়ার্ডগুলো হয়তো অনেক ক্ষেত্রে একই ইউজ হবে। বি ভার্বের রূপগুলো যেগুলো ইউজ হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ বিন, তাছাড়াও বিকাম, সিম, স্মেল, টেস্ট, টার্ন, রিমেন, প্রুভ, গ্রো, এগুলো সবই হচ্ছে লিঙ্কিং ভার্ব। কেন না এগুলো লিঙ্ক হয়ে এগুলো কি করে, এগুলো সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত ইনফরমেশান দেয়, পরের ওয়ার্ডটার সাথে যুক্ত করে। মানে এমন একটা ওয়ার্ডকে সাবজেক্টের সাথে যুক্ত করে যেটা সাবজেক্ট সম্বন্ধেই অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে, সাবজেক্টকেই রিআইডেন্টিফাই করায়। রাম ইজ গুড, রাম ইজ গুড মানে রাম ইকুয়াল টু গুড। রাম ইজ গুড কথাটা মানে আমি এভাবে লিখতেই পারতাম, রাম গুড। তাহলে রামই গুড, তাই জন্য রাম ইজ গুড। তাহলে রাম কীরকম? রাম হচ্ছে ভালো, রাম হচ্ছে ভালো। তাই রামের সম্বন্ধেই কিন্তু দেখো এই শব্দটা রামকেই আরেকটা
তথ্য দিয়ে মডিফাই করছে। তাহলে এই ধরনের যে মাঝখানে যে লিঙ্ক করালো যে ভার্বটা ইজ, তাহলে ইজটা কি? ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরকম দু ধরনের শব্দের মধ্যে সাবজেক্ট সম্বন্ধে বলার একটা শব্দর মধ্যে যে লিঙ্ক করায়, অ্যাকচুয়ালি ওই কথাটা অনুযায়ী এটা লিঙ্কটা সত্যি কথা মানে লিঙ্কই করাচ্ছে, এই জন্য এটাকে লিঙ্কিং ভার্বই আমরা বলি। আমরা এরকম বলতে পারতাম ইট সিমস গুড, সিম কথাটা দিয়ে, যেমন হি সিমস লাইক এ নাইস গাই, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। তো সিমস লাইক এ নাইস গাই, তাকে মনে হচ্ছে সে খুব ভালো ছেলে। তাহলে এটা অ্যাকচুয়ালি হি আর নাইস গাই দুটো তো একই, দুটো একই, সেই ভালো ছেলে। মাঝখানে সিমসটা তার মধ্যে যুক্ত করছে এই দুটো ওয়ার্ডকে, যেটা সাবজেক্ট সম্বন্ধেই বলছে। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো, যে কটা ওয়ার্ড আমি এখানে লিখে দিয়েছি, এগুলো সব হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবার আছে হেল্পিং ভার্বে। হেল্পিং ভার্ব আমরা প্রত্যেক দিন দেখি, হেল্পিং ভার্ব আমাদের প্রত্যেক কথায় লাগে, প্রত্যেক সেন্টেন্সে লাগে। হেল্পিং ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব বলি আমরা অনেকে। এটা অ্যাকচুয়ালি মেন ভার্বের সাথে বসে। এটা কোথায় বসে? মেন ভার্বের সাথে। মেন একটা ভার্ব থাকবে, তার সাথে বসবে, বসে কি করবে? টাইম আর মিনিং বোঝায় টেন্সের। তো আমরা যেমন বলি আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এটা যে আমি পারফেক্ট টেন্স বানালাম, আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হ্যাভ কথাটা না থাকলে আমি কিন্তু এটা বোঝাতে পারতাম না যে আমি ভাত খেয়েছি। তাহলে একটা টেন্সকে বোঝাবার জন্যই হ্যাভটা ইউজ হয়েছে। যদি হি হতো, হ্যাজ ইউজ হতো। তো এই ধরনের যে শব্দের মধ্যে বসে, ইটেন কিন্তু মেন ভার্ব, ইটটা হচ্ছে মেন ভার্ব, যেটার থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তাহলে একটা মেন ভার্ব আছে, তার সাথে বসেছে, তার সাথে বসেছে হেল্প করার জন্য। কিসের হেল্প? কোন সময়টা বা কোন টেন্সে আমি লিখছি সেটা বোঝাবার জন্য। তাহলে এই হ্যাভ, ইজ, ক্যান, এগুলো সব যেগুলো হেল্প করে কোনো একটা মুড বা মিনিংকে বোঝাতে, কোনো একটা টাইমকে বোঝাতে, এগুলো কিন্তু মেন ভার্বের সাথেই বসে। হি ইজ ডুইং ইজ ডিউটি, দুটা মেন ভার্ব, ইজটা তার সাথে বসেছে, বসে এটা একটা কন্টিনিউয়াস টেন্সের সেন্স দিচ্ছে। তাহলে এখানে ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যেটা দেখলাম যে লিঙ্কিং ভার্ব আর অক্সিলারি ভার্ব কিন্তু আলাদা। কী ক্ষেত্রে আলাদা? এখানেও রাম ইজ গুড, ইজ আছে, আবার হি ইজ ডুইং ইজ ডিউটি, এখানেও ইজ আছে। কিন্তু দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে এটা কিন্তু কোনো মেন ভার্বের সাথে বসেনি, লিঙ্কিং ভার্বটা। এই লিঙ্কিং ভার্বটা কিন্তু কোনো মেন ভার্বের সাথে বসেনি, সেটা নিজেই মেন ভার্ব। আর এখানে সেটা একটা মেন ভার্বের সাথে বসছে, বসে একটা টেন্সের কোনটা কন্টিনিউয়াস টেন্স কোনটা পারফেক্ট টেন্স এটাকে বোঝাচ্ছে। তাই জন্য এই ভার্বগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। ইনক্লুডিং মডেলস, এগুলো মুড বোঝাতে আমাদের কাজে লাগে, ক্যান, কুড, উড, এগুলোকেও আমরা হেল্পিং ভার্ব হিসাবেই ব্যবহার করি। এরপর আমরা আসি আরও দু ধরনের যে ভাগ, যেটা নিয়ে আমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন টশ্ন আসে। সেটা হচ্ছে ভার্বগুলোকে যদি সবগুলোকে একসাথে নিই, আমরা দুভাগে ভাগ করতে পারবো ভার্বগুলোকে। একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব বা নন অ্যাকশন ভার্ব, যে ভার্বটা হচ্ছে কোনো কাজ করে না, ফিজিক্যাল কাজ করে না, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে স্টেট অফ বিইং বোঝায়। আরেকটা হচ্ছে ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব, যেটা দিয়ে ফিজিক্যাল কোনো কাজ বোঝায়। তাহলে নন অ্যাকশন ভার্ব যেগুলো, সেগুলো জেনারেলি কোনো কাজ করা বোঝায় না, এগুলো একটা স্টেট বোঝায়, যে কী পরিস্থিতিতে ছেলেটা আছে, তার অবস্থা কেমন, বা এমন কোনো কাজ যে কাজটা শারীরিক পরিশ্রম করতে হয় না। তার মধ্যে কী কী আছে? থট বা ওপিনিয়ন্স, যেমন নো, ভার্বগুলো আমি দিয়ে দিয়েছি, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, রিকগনাইজ। আমি কাউকে জানি, জানতে গিয়ে কি আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ছোটাছুটি করতে হয়? জানতে গেলে চোখ কান খোলা রাখলেই জানা যায়। তাহলে এখানে আমার কোনো শারীরিক পরিশ্রম হলো না, তাহলে এটা নন অ্যাকশন ভার্ব। নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, রিকগনাইজ। পজেশন, আমার কাছে কোনো জিনিস আছে, আই হ্যাভ, ওন, বিলং, পজেস। এই জিনিস কিছু একটা আছে আমার কাছে, সে থাকাটা কেউ আমাকে গিফট করতে পারে। আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। আছে কথাটার মধ্যে কি কোনো অ্যাকশান বোঝায়? মারামারি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, লাফালাফি কিচ্ছু বোঝায় না। তাহলে এটাও কিন্তু নন অ্যাকশন ভার্ব বা স্ট্যাটিক ভার্ব। সেন্সেস, আমাদের যে 5 ধরনের সেন্স আছে, ইন্দ্রিয় আছে, হিয়ার, স্মেল, ফিল, সি, যেগুলো আমরা করি, দেখি। আমি দেখছি, আমার কি কত ক্যালোরি খরচা হচ্ছে? হচ্ছে না। আমি ছুটছি না, দেখতে গেলে চোখ খুলেই দেখা যায়। কিছু ফিল করছি, ভেতরে ভেতরে ফিল করি আমরা, ফিলিংসটা বাইরে দিয়ে হয় না। বা আমরা হাত দিয়ে করে ছুঁয়েও কিছু ফিল করতে পারি, কিন্তু সেটার জন্য কোনো শারীরিক দৌড়াদৌড়ি পরিশ্রম করতে হচ্ছে না। এটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। ইমোশন, আমাদের লাভ, হেট, ওয়ান্ট, নিড, এগুলো যেগুলো আমরা ভেতর থেকে চাইছি, ভালোবাসা, ঘৃণা, চাওয়া ইত্যাদিও কিন্তু স্ট্যাটিক ভার্ব, কারণ এগুলো নো ফিজিক্যাল অ্যাকশন ইজ বিং ডান হিয়ার। ডাইনামিক ভার্ব হচ্ছে দোজ ভার্বস, হ্যাঁ, হুইচ অ্যাকচুয়ালি
ডাস সাম ফিজিক্যাল অ্যাকশন, যারা কিছু ফিজিক্যাল কাজ করতে হয়, যে ভাবগুলো মানে এক্সপ্রেসেস দ্য ফিজিক্যাল অ্যাকশনস, হ্যাঁ, একটা ফিজিক্যাল অ্যাকশন যেগুলো বোঝায়, যেমন হচ্ছে প্লে, ইট, গো, এটসেট্রা। আই এম প্লেয়িং ফুটবল, তাহলে আমি ফুটবল খেলতে গেলে নিশ্চয়ই দেখে থাকার মতো করা যাবে না, দৌড়াদৌড়ি করতে হবে। আই এম রানিং টু ক্যাচ দ্য ট্রেন, আমি ছুটছি ট্রেনটা ধরার জন্য। তাহলে এই ছোটাটা, খেলাটা, এগুলো সব হচ্ছে ডাইনামিক বা অ্যাকশন ভার্ব। এবার স্ট্যাটিক ভার্ব আর অ্যাকশন ভার্বটা কেন পড়া গুরুত্বপূর্ণ? স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, আমরা লিখে দিয়েছি। স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। তা হয় না মানে আমি কখনো বলতে পারবো না আই অ্যাম নোয়িং ইউ, আমি বলবো আই নো ইউ। এটা ভুল ইংলিশ হবে। তা এই জন্য কন্টিনিউয়াস টেন্সে স্ট্যাটিক ভার্ব ব্যবহার করা হয় না, আইএনজি রূপটা ইউজ করা হয় না। তার জন্য এই ভার্বগুলো জেনে নেওয়া দরকার। এবং ডাইনামিক ভার্ব সব ধরনের টেন্স অনুযায়ী চেঞ্জ সম্ভব, সব ধরনেরই কন্টিনিউয়াসও সম্ভব, সিম্পল টেন্সও সম্ভব, পারফেক্ট টেন্সও সম্ভব, পারফেক্ট কন্টিনিউয়াসও সম্ভব। এবার আমরা আসি ফাইনাইট ভার্বের একটু ডিটেলসে, নন ফাইনাইট ভার্বের। তো নন ফাইনাইট ভার্ব আমরা বলেছি যে ভার্বটা টেন্স, পার্সেন্ট আর নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না, এটা আমরা বলেই নিয়েছি। এবার আমরা দেখি তাদের ব্যবহারগুলো। এই যে সব ভার্বের সাথে আইএনজি যোগ হলো, আইএনজি যোগ করে যে শব্দটা তৈরি হয়, ওয়াকিং, সুইমিং, সিঙ্গিং, এগুলোকে আমরা জিরান্ড বলে বলি। এগুলো অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল নাম হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে যখন কোনো ভার্ব আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে, তখন তাকে কি বলে? জিরান্ড বলে। যেমন সুইমিং ইন দ্য ওশান ইজ ডেঞ্জারাস, আমরা একটা উদাহরণ দিয়েছি, সুইমিং ইন দ্য ওশান ইজ ডেঞ্জারাস, তাহলে সুইমিংটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। সাঁতার কাটা সমুদ্রে ভয়ঙ্কর ব্যাপার, তা সুইমিংটা কিন্তু আমি বলতাম দ্য সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, একটু আগে বলছিলাম, তাহলে সেখানেও কিন্তু সুইমিং কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট কী হয় সবসময়? সাবজেক্ট আর অবজেক্ট, নাউন অ্যাকচুয়ালি নাউনই হয়। আমি এর আগে অনেকবার এই কথাটা বলেছি। যেহেতু এটা সাবজেক্ট, তাহলে এটা একটা নাউন, এবং আইএনজি যোগ করে ভার্বকে নাউন করা যায়, এটা তার উদাহরণ। তাই জিরান্ড হচ্ছে একটা নাউন যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়, এবং এরা নাউন মানে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। লেটস গো শপিং, চলো দোকান করতে যাই। তা দোকান করাটা তো অ্যাকচুয়ালি বাজার করা বা দোকান করা, এগুলো তো অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু এখানে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। গো যে ভার্ব, তার এটা অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, লেটস গো শপিং, তাহলে এটাও কিন্তু একটা নাউন, তাহলে এটা একটা জিরান্ড। প্লিজ অ্যাভয়েড ওয়াকিং অন দ্য বিজি রোড, চেষ্টা করো বিজি রোডে না হাঁটতে, তাহলে অ্যাভয়েড, কি অ্যাভয়েড করবে? হোয়াট অ্যাভয়েড করা? ওয়াকিং। তো হোয়াট দিয়ে কোশ্চেন করলেই আমরা ভার্বকে যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট, তাহলে ডেফিনেটলি এটা একটা অবজেক্ট মানেই সেটা কী হবে? নাউন হবে। তাহলে ওয়াকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটা নাউন হয়ে গেছে, এবং সেই নাউনটা কিন্তু একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া নাউন, তাই জন্য এটা একটা জিরান্ড। ক্লিয়ার? এছাড়া ফাইনাইট ভার্ব আমাদের পার্টিসিপেল হিসাবে ইউজ হয়। পার্টিসিপেল তিন ধরনের হতে পারে: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কাকে বলে? এই ধরনেরই ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দগুলো যখন ইউজ হয় আমাদের কোনো একটা মানুষের কোনো কোয়ালিটি বোঝাবার জন্য, হ্যাঁ, তখন বা কোনো একটা কাজ করছে বোঝাবার জন্য, বা কিছু একটা তাকে নির্দেশ, তার মানে কোনো নাউনকে মডিফাই করার জন্য, তখন সেটা আমরা জানি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কী হচ্ছে? সাফারিং ম্যান, যে মানুষটা ভুগছে, ভুগন্ত মানুষ, তাহলে এই যে মানুষটা খুব ভুগছে, হ্যাঁ, তো এই যে মানুষ, এ সাফারিং ম্যান হ্যাজ ডায়েড, এ সাফারিং ম্যান হ্যাজ ডায়েড, তাহলে একটা অসুস্থ মানুষ মারা গেছেন। তাহলে এই অসুস্থ মানুষ কথাটা কিন্তু আমি সাফারিং ম্যান দিয়ে বললাম। তা সাফারটা হচ্ছে ভার্ব, আইএনজি যুক্ত করে এটা একটা ভার্বের ফর্ম, যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। ম্যানটা কীরকম? অসুস্থ মানুষ, তো সেইভাবে ইউজ হয়েছে। ঠিক এরকমভাবে কেয়ারিং নেচার, কারো একটা কেয়ারিং নেচার আছে, তার নেচারটা কীরকম? কেয়ারিং, সে অন্যের যত্ন নেয়, হ্যাঁ, তো শি হ্যাজ এ কেয়ারিং নেচার, তার একটা কেয়ারিং নেচার আছে। তাহলে কেয়ারিং কথাটা কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এটা একটা তার নেচার সম্বন্ধে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে, তার মানে
নাউন সম্বন্ধে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? একই জিনিস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যখন সেটা নাউন হিসাবে ইউজ হয় আমরা আগেই বলেছি সেটাকে জিরান্ড বলে, আর যখন ওই আইএনজি হিসাবে যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে বা আমাদের কন্টিনিউয়াস টেন্স বানাতে কাজ করে, তখন সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এবং তার আবার এক ধরনের ইউজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজটা আমরা দেখিয়েছি। তাছাড়া পাস্ট পার্টিসিপল আমরা জানি যে আমাদের ভার্বের 3টে রূপ যখন মুখস্থ করতে হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, থার্ড রূপটা আমাদের মুখস্থ করতেই হয়। ওটা জেনারেলি ভার্বের শেষে ডি, ইডি, টি, ইএন, এন ইত্যাদি যোগ হয়ে হয়। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। যেমন ব্রোকেন উইন্ডো, ভাঙা জানালা। কি এটা? ব্রোকেন উইন্ডো, ভাঙা জানালা। পেইন্টেড ফ্রেম, যে ফ্রেমটা রং করা। তাহলে এই যে আমরা ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল নিয়ে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, বা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, এগুলোর মধ্যেও একটা গল্প আছে। এটাকে একটুখানি আমাদের ডিটেলসে জানলে জানতে পারবো যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি ইউজ হয় কোনো কজ বোঝাবার জন্য, আর পাস্ট পার্টিসিপলটা ইউজ করা হয় তার রেজাল্ট বোঝাবার জন্য। এটা এটা জেনারেলি আমরা এইভাবে ইউজ করি যে, যেমন হি ইজ এ বোরিং ম্যান, সে হচ্ছে একটা বোরিং মানুষ, তো আই ডোন্ট ওয়ান্ট টু গো উইথ হিম, আমি তার সাথে যেতে চাইছি না। তাহলে বোরিং ম্যান বলে আমি তার সাথে যেতে পারছি না, কারণ হিসাবে কিন্তু আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হচ্ছে। আমরা এইভাবে বলতে পারি, হি ইজ এ বোরিং ম্যান, আই উইল বি বোর্ড, আই উইল বি বোর্ড, আমরা আমরা বোর হয়ে যাব, তাই জন্য আমি তার সাথে যাব না। কারণটার জন্য, সে বোরিং বলেই আমি বোর্ড হয়েছি। আর বোর্ডটা পাস্ট পার্টিসিপল, সেটাও অ্যাডজেক্টিভ, ওটাও অ্যাডজেক্টিভ, ওটা কারণ বোঝাতে ব্যবহার হচ্ছে, এটা ইফেক্ট বোঝাতে ব্যবহার হচ্ছে, বা ফলটা বোঝাতে ব্যবহার হচ্ছে। এগুলো যখন লেখে মানুষ তখন ওইভাবে ব্রোকেন উইন্ডো, তো ব্রোকেন উইন্ডো একটা, যেমন আমরা এখানে দেখেছি পাস্ট পার্টিসিপল। হুম তো পেইন্টেড ফ্রেম। হুম তো এগুলো অ্যাকচুয়ালি আমরা ওইভাবে ভেবে নিয়ে বিভিন্ন সেন্টেন্সে নিজের মতো করে ব্যবহার করতে পারি। এছাড়া পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যখন আমরা হ্যাভিং টেক্সটটা নিয়ে আসি পাস্ট পার্টিসিপলের সাথে, তখন সেটাও তৈরি হয়ে যায় পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং সিন, হ্যাভিং হার্ড। হ্যাঁ, তো আমরা এগুলোকে হ্যাভিং হার্ড আমরা এরকম বলতে পারি যে হ্যাভিং হার্ড দ্য নিউজ, আমি খবরটা শুনে আই রাশ টু দ্য প্লেস, আমি ছুটে গেলাম সেই জায়গায়। হ্যাভিং নোন অ্যাবাউট ইউ, আমি তোমার সম্বন্ধে জেনে, হ্যাঁ, আই টুক দ্য অ্যাকশান, আমি সেই অ্যাকশানটা নিয়েছিলাম। তাহলে এই হ্যাভিং হার্ড, হ্যাভিং লার্নড, হ্যাভিং নোন, এগুলো অ্যাকচুয়ালি মানে হচ্ছে জেনে, করে, শুনে, আগেই আমি শুনেছি, শুনে তারপর একটা অ্যাকশান নিয়েছি। তো এগুলো এইভাবে ইউজ হয়। এছাড়া আমরা ইনফিনিটিভ বলেছি, আরেকটা ইউজ হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে যখন কোনো নন ফাইনাইট ভার্ব টু এর সাথে ইউজ হয়, এবং টু ইউজ হওয়ার পর অ্যাকচুয়ালি সেটা পারপাস বোঝাতে ব্যবহার করা হয়, এবং তারপর ভার্বের প্রথম ফর্মটাই বসে, কোনো ধরনের এস ইয়েস নেই, কোনো ইডি নেই, কিচ্ছু নেই, সেটাকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ কিন্তু টেন্সের সাথে চেঞ্জ হয় না, ওটা টু বসলে তারপরে ওটা প্রেজেন্ট ফর্মই বসবে, এবং এটা অ্যাকচুয়ালি কী হয়, পারপাস বোঝাতে ব্যবহার করা হয়। আমি এখানে দিয়েছি টু পাস, টু নো, টু সি। এখানে একটা উদাহরণ দিয়েছিলাম, হি ইজ ওয়ার্কিং হার্ড টু পাস দ্য এক্সাম। হি ইজ ওয়ার্কিং হার্ড টু পাস দ্য এক্সাম, এই যে টু পাস, পরীক্ষায় পাস করার জন্য, তো রিজনটা কি, মানে উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? পারপাসটা হচ্ছে টু পাস দ্য এক্সাম। সে কেন হার্ড ওয়ার্কিং করছে? টু পাস দ্য এক্সাম। হি ইজ রিডিং বুকস টু নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, টু নো, জানতে, তাহলে টু পাস, পাস করতে, এই ধরনের যে শব্দগুলো, এগুলো আমি এখানে যদি বলতাম হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু পাস দ্য এক্সাম, তাহলেও ইংলিশটা কিন্তু টু পাসই হতো, পাসড হয়ে যেত না, তাহলে এটা ইডি বা এস যোগ হচ্ছে না। আমি যদি বলতাম হি ওয়াজ রিডিং বুক, তখনও টু নই থাকতো, তখন নিউ হতো না। তাহলে এই টু এর পরে ভার্বের যে ফর্মটা আসে, এটা সবসময় প্রেজেন্ট ফর্ম, সিম্পল ফর্ম। এই টু আর এই ভার্বের ফর্মটাকে নিয়ে তৈরি হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ জেনারেলি কোনো কিছুর পারপাস, কী কারণে করা হচ্ছে সেটা বোঝার জন্য ব্যবহার করা হয়। এর অনেক ডিটেলস আমরা অন্যান্য ক্লাসগুলি যখন আগামী দিনে পড়বো, আমরা পাবো, সেগুলো পড়বো ডিটেলসে। এছাড়া আমরা একটু আগে বললাম জিরেন্ড আর ইনফিনিটিভ,
আমি জিরান্ডের ইনফিনিটিভের উপর একটা একটা কতগুলো উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি, কোন কোন ভার্বগুলো জিরান্ড হতে পারে, কোন কোন ভার্বগুলো অ্যাকচুয়ালি ইনফিনিটিভ নেয়। যেমন আই অ্যাডমিট, এখানে যদি আমি অ্যাডমিট শব্দটা দেখি, এটা জিরান্ড হয়। আমি বলে গেছি ভার্ব ফলোজ বাই জিরান্ড। আই অ্যাডমিট গোয়িং দেয়ার, আমি অ্যাডমিট স্বীকার করছি যে আমি সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, আর ইনফিনিটিভের ক্ষেত্রে অ্যাফোর্ড, আই কান্ট অ্যাফোর্ড টু পে ইয়োর হাই স্কুল ফি। আই কান্ট অ্যাফোর্ড টু পে ইয়োর স্কুল ফি, আমি তোমার স্কুল ফিটা দিতে অক্ষম হব। এখানে আরেকটা এগ্রি আছে, এগ্রি শব্দ আছে, এগ্রির পর আমরা ইনফিনিটিভ নিতে পারি। এগ্রি, এগ্রি কি, এরকম আমরা বলতে পারি আই এগ্রি টু পে 100 rupees ফর ইয়োর বুকস, আমি তোমাকে 100 টাকা দিতে পারি তোমার বইয়ের জন্য। তো টু পে, তোমাকে পেমেন্ট করতে পারি। আই অ্যাম এমিং টু, আমি এম করছি টু গেট দ্য গুড স্কোর ইন এক্সামিনেশন। তাহলে এইগুলোর পরে আমরা টু দিয়ে ওরকমভাবে টু গেট, টু পে এগুলো ব্যবহার করতে পারি। আবার এগুলোর পরে আই অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দটা যেগুলো পরে জিরান্ড বসে জেনারেলি আমরা বলে দিচ্ছি, এরকম ধরনের উদাহরণ হয়। যেমন আমি যদি বলি হি অ্যাডভাইস গোয়িং টু দ্য জু টু নো অ্যাবাউট the the actually the know about details regarding each animal, প্রত্যেকটা অ্যানিম্যাল সম্বন্ধে জানার জন্য সে আমাদের অ্যাডভাইস করেছে চিড়িয়াখানা যেতে। তো এইভাবে এগুলো আইএনজি নেয়, এগুলো আইএনজি ছাড়া এগুলো টু ইনফিনিটিভ নেয়। আমি ভাবটা দিয়ে দিয়েছি, এটা পজ করে এগুলো লিখে নিতে পারো। এছাড়া আমরা আরেকটা জিনিস সেখানে পড়ে নেবো, যেমনভাবে আমরা দেখলাম যে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয়, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না, সেরকম ভার্বের আর দুটো ভাগ আমরা রূপ অনুযায়ী করতে পারি। একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কী করে? রেগুলার ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বগুলোকে আমরা, যে ভার্বগুলো 97% আমাদের ইংলিশ জুড়ে থাকে, যে ভার্বগুলোর সাথে ডি বা ইডি যোগ করলেই পাস্ট বা পাস্ট পার্টিসিপেল হয়ে যায়, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। যেমন ডিসাইড, ডিসাইডেড, ডিসাইডেড, তাহলে এই ডিসাইড ভার্বটার সাথে ইডি যোগ করে পাস্ট হয়েছে, পাস্ট পার্টিসিপেল হয়ে গেছে। ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ইডি যোগ করলেই পাস্ট পার্টিসিপেল, খুব সোজা ফর্মুলা দিয়ে করে ফেলা যায়, মানে ওই রূপটাই থাকে, সেটার সাথে ডি বা ইডি যোগ করে আমরা পাস্ট করে ফেলতে পারি আর পাস্ট পার্টিসিপেলও পেয়ে যেতে পারি। সেগুলো হচ্ছে সব রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলো এই রুল কিচ্ছু মানে না, সেগুলো হচ্ছে ইরেগুলার। ইরেগুলার মানে কি? যারা নিয়ম মানে না। তাহলে সেরকম 3% ভার্ব গ্রামারে রয়েছে, সেই ইরেগুলার ভার্ব, যেগুলো মুখস্থ করতে হয়। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। 97, 98টা বা 100টা মতো বইয়ের মধ্যে দেওয়া থাকে, সেগুলো মুখস্থ করে নিতে হয়। গো, ওয়েন্ট, গান, গো এর সাথে ওয়েন্টের কোনো সম্পর্ক নেই, আর গন এরও কোনো সম্পর্ক নেই। তো গো এন্ড গন, তাহলে গো প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট পাস্ট টেন্স, গন পাস্ট পার্টিসিপেল। তাহলে এখানে এটা কিন্তু কোনো নিয়ম মানেনি। ডু, ডিড, ডান মানেনি। কাম, কেম, কাম মানেনি। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে টোটাল ভার্বের যে ভাগগুলো আমরা দেখলাম, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, অক্সিলারি ভার্ব, তাছাড়া রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। ওইদিকে নন ফাইনাইটের মধ্যে আমরা দেখলাম জিরান্ড, আমরা দেখলাম জিরান্ডের সাথে ইনফিনিটিভ কাকে বলে, কোন ভার্ব জিরান্ড নিতে পারে, কোন ভার্ব ইনফিনিটিভ নিতে পারে। আর তাছাড়া আমরা কি দেখেছি? তাছাড়া আমরা দেখেছি প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেলের কয়েকটা উদাহরণ ব্যবহার। এগুলো ডিটেলসে আমরা আগামী বিভিন্ন ক্লাসের মধ্যে এক একটা নিয়ে আলাদা আলাদা করে অনেক ভালো করে বুঝে নেব। এটা একটা মোটামুটি বোঝা, যে বোঝাটা সাফিসিয়েন্ট মাধ্যমিক অবধি আপাতত। ধন্যবাদ। আমরা আবার পরের ক্লাসে একটা অন্য বিষয় নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই করোনার মরশুমে ঘরে থাকো।